সন্তান মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র সম্বল। না জানি কত শত স্বপ্ন নিয়ে একজন বাবা তার অর্জিত সমস্ত উপার্জন লাগিয়ে দেয় প্রিয় সন্তানকে মানুষ করতে। কুসন্তান হলেও কুমাতা বা কুপিতা হয় না। বাস্তব জীবনে ঘটে যাওয়া এক এমনই গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে বাবা সর্বস্ব দিয়ে সন্তানকে বড় করে তুললেও সেই সত্যি ছেলের খোরাক হয় তার নিজেরই বাবা। বাবার জীবন বীমার টাকার লোভে সন্তান যখন তার নিজেরই বাবার মৃত্যুর ফাঁদ রচনা করে ফেলে। কাহিনীর শেষ পর্যায়ে তোমাদেরও চোখে জল আসতে বাধ্য। তাহলে চলো দেরি না করে এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো কাহিনীর শুরুতেই আমরা রমন নামক এক ব্যক্তিকে দেখি, যে তার মাকে নিয়ে হাসপাতালের বাইরে খুব চিন্তিত অবস্থায় অপেক্ষা করছে, কারণ আজ তার স্ত্রীর ডেলিভারি ডেট আছে। আর রমন এই প্রথমবার বাবা হতে চলেছে, যে কারণে সে ভীষণ এক্সাইটেড ছিল। বাচ্চার মুখ দেখার জন্য তার যেন তর্স হয়েছিল না। কিছু সময় পরে গায়ত্রীর ডেলিভারি হয়। নার্স বাচ্চাটিকে নিয়ে রমনের কোলে দেয়। রমন এবং গায়ত্রীর কোল জুড়ে এসেছিল এক পুত্র সন্তান। বাচ্চাটিকে দেখে রমনের খুশির তো ঠিকানায় থাকে না। রমন গভীর স্নেহে সন্তানকে বুকে জড়িয়ে ধরে। আনন্দে তার চোখে জল আসে। রমন ছেলেকে বুকে জড়িয়ে বলে, তুমি আমার জীবনের অনেক বড় তপস্যার ফল। আমি বুক দিয়ে তোমাকে আগলে রাখবো। আমি জানি তুমি আমার অপূর্ণ সমস্ত ইচ্ছাগুলো পূরণ করবে। রমন পরম স্নেহে সন্তানের নাম রাখে রাঘব। বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে যখন রমন বাড়ি যেতে থাকে, তখন রিক্সাওয়ালাকে রমন বলে, ভাই গাড়ি একটু আস্তে চালাও, আমার ছেলের ঘুম না ভেঙে যায়। পুত্র স্নেহে আবেগপ্রুত রমন চায় না তার ছেলের যাতে কোনো রকম কোনো অসুবিধা হয়, যেন তার কোলে আজ তার সন্তান নয় পুরো পৃথিবী এসে হাজির হয়েছে। ধীরে ধীরে রাঘব বড় হতে শুরু করে। রাঘব এবার 6 বছরে পা দিয়েছিল। রমন ছেলেকে স্কুলে ভর্তি করে। বাবার স্বপ্ন ছিল তার ছেলে অনেক পড়াশোনা করে একজন ভালো ডাক্তার তৈরি হবে। এবার একদিন রাঘব খেলতে খেলতে নদীর জলে পড়ে যায়। রমন নিজের প্রাণের চিন্তা না করে নদীতে ঝাঁপ দেয়, যদিও সে নিজে সাঁতার জানতো না। কিন্তু পুত্র প্রেমে পাগল বাবা কি চোখের সামনে ছেলেকে শেষ হয়ে যেতে দেখতে পারে? অবশেষে রাঘব এবং রমনকে সেখানকার লোকেরা উদ্ধার করে। সকলেই বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছিলে? নিজে সাঁতার জানো না আর ছেলেকে বাঁচাতে নেমেছ? ছেলের সাথে সাথে যদি তোমার কিছু হয়ে যেত? রমন বলে, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি এমনিতেও বাঁচতে পারতাম না, কারণ আমার ছেলেই আমার কাছে পুরো পৃথিবী। তবে রমন তার ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, রাঘব তার সম্পূর্ণ বিপরীত হয়ে দাঁড়ায়। আর কিছু বছর কেটে যাবার পরে যখন রাঘবের জ্ঞান বুদ্ধি হয়, সে তখন সেই সমস্ত কাজগুলো করতে শুরু করে যেগুলো সামনের দিনে তার জীবন বরবাদ করে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। সে প্রায় সময় খারাপ সঙ্গের পাল্লা দিয়ে নেশা করত এবং বড়দের গালিগালাজ করত। আর এই বিষয়গুলো যেন তার কাছে একটা নর্মাল ব্যাপার ছিল। আর পড়াশোনার সঙ্গে তার দূর দূরান্তে কোনো যোগাযোগ ছিল না। বাবা যখনই ছেলেকে এইভাবে দেখত, সে সকলের সামনে ছেলেকে মারধর করত, যাতে সে ছেলেকে শোধরাতে পারে। রমন ছোট থেকেই রাঘবকে ভালো শিক্ষায় শিক্ষিত করে তুলতে চেয়েছিল, কিন্তু পারেনি। রাঘব যে পথে এগিয়ে গিয়েছিল, সেখান থেকে বাবা কোনোভাবেই তার ছেলের মতিগতি ফেরাতেই পারছিল না। কিছুদিন পরে রমনের বাড়িতে তার এক বন্ধু রহমান এসে তাকে তার ছেলের বিষয়ে জিজ্ঞাসা করে যে, তোমার ছেলে এখন কি করছে? কোথাও কি চাকরি করছে নাকি পড়াশোনা? তবে রমনের কাছে সেই প্রশ্নের কোনো উত্তরই থাকে না, কারণ তার ছেলে তো সারাদিন নেশা করে সময় কাটিয়ে দেয়। দিন দিন বাবার চিন্তাও বাড়তে থাকে। বাবা ছেলের কাছে এসে বলে, শোনো, এবার নেশা করা ছেড়ে, গালিগালাজ নোংরামো ছেড়ে পড়াশোনায় মন দাও। ভবিষ্যতে কোনো ভালো চাকরি পেলে তোমার ভবিষ্যৎই তো সূত্রে যাবে। আমাদের বয়স হচ্ছে, অসময়ে আমাদের কে দেখবে? এই কথাগুলো শুনে গণ্ডমূর্খ ছেলে সকলের সামনে বলে ওঠে, আচ্ছা, তাহলে আমাকে খাইয়ে পড়িয়ে বড় করছো সুদ সমেত উসুল করার জন্য? আমি কি তোমার ছেলে নাকি কোনো ইনভেস্টমেন্ট পলিসি? জনসমক্ষে ছেলের মুখে এমন বড় বড় কথা শুনে রমন যেন থমকে যায়। এই ছেলেকে কি কোলে নিয়ে রমন পুরো পৃথিবী পেয়েছিল?
এই ছেলেকেই এত আদর যত্ন দিয়ে সে বড় করেছে। আজ সেই ছেলের মুখেই এমন কঠোর কথা। এবার কয়েকদিন পরে এক পুরোহিত তার মেয়ের সম্বন্ধ নিয়ে আসে রমনের কাছে। পুরোহিত তার মেয়ের সাথে রাঘবের বিয়ে দিতে চায়। এই কথা শুনে বাবা তো পুরোপুরি হতবাক। সে এটাই ভাবে, মেয়েটি দেখতে শুনতে সুন্দর, শিক্ষিত এবং ভদ্র। এই মেয়ে আমার অকর্মণ্য ছেলেকে কেন বিয়ে করতে চাইছে? মেয়েটি বলে, আপনার ছেলে বলেছে যে সে সরকারি চাকরি করে, মাসে 50,000 টাকা রোজগার করে। ছেলে এমন ঘোল খাইছে শুনে রমনের মাথা নিচু হয়ে যায়। সে মেয়েটির বাবাকে বলে, দেখুন, আমার ছেলে আপনাদের মিথ্যা বলেছে। আসলে সে কোনো কাজই করে না, আর আমি সরকারি চাকরি করি এবং মাসে 50,000 টাকা আমি রোজগার করি। আমার ছেলে স্বনির্ভর হলে আমি খুশি খুশি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতাম, কিন্তু যেহেতু সে নিজের খাবারই নিজে জোগাড় করতে পারে না, তাই আমি এই ফুলের মতো মেয়েটির জীবন নষ্ট করতে পারবো না। তো পণ্ডিতজি তার মেয়েকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার যখন রাঘব বিষয়টা জানতে পারে যে তার বাবা তার সমস্ত সত্য কথা মেয়েটির বাবাকে জানিয়ে দিয়ে বিয়ে ভাঙিয়ে দিয়েছে, সে তো নিজের মাথা ঠিক রাখতেই পারে না। সে বাড়ি এসে বাবাকে বলে, তুমি কি সত্যিই আমার বাবা নাকি শত্রু? এই জায়গা থেকে ছেলে এবং বাবার সম্পর্কে একটি বড় ফাটল তৈরি হয়। রমন রেডি হয়ে অফিসে আসে। এই অফিসে রমনের স্বাক্ষরের ভিত্তিতে অনেক ইম্পর্ট্যান্ট ফাইল এবং ডিল ফাইনাল হতো। তারই এক বন্ধু কিছু ইললিগাল পেপার নিয়ে রমনের কাছে এসে তাকে অনুরোধ করে যে বন্ধু যেন তার এই পেপারগুলো সাইন করে দেয়। বিনিময়ে রমন মোটা অঙ্কের টাকাও পাবে। কিন্তু রমন ছিল একজন সৎ সরকারি আধিকারিক। তার অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সততার প্রশংসা করত। এত টাকার অফার পেয়েও সে নির্দ্বিধায় বন্ধুকে ফিরিয়ে দেয়। এদিকে সন্ধ্যা হলেই রাঘব তার লরি ড্রাইভার বন্ধু দেবা এবং অরুণের সঙ্গে আড্ডা দিতে বসে। বন্ধুরা আসার আগেই রাঘব অনেক খাবার এবং মদের বোতল জোগাড় করেছিল। দুই বন্ধু অরুণ এবং দেবা এটা দেখে হতবাক। তারা বলে, কি রে ভাই, তোর কাছে এত পয়সা কোথা থেকে এলো? কে দিল তোকে? রাঘব বীরের মতো হাফ হাফ নিয়ে বলে, কে আবার দেবে? জুয়ো খেলে কিছুটা চিটিং করে বেশ মোটা অঙ্কের টাকা কামিয়েছি। অর্থাৎ রাঘব এবার জুয়ো খেলতেও শুরু করেছিল। যেটা শুনে অরুণ বলে, তোর বাবা যদি জানতে পারে যে তুই জুয়ো খেলা শুরু করেছিস তাহলে তোর খবর আছে। কিন্তু বেপরোয়া রাঘব যেন এই সব কিছুরই ঊর্ধ্বে চলে গিয়েছিল। সে অরুণকে বলে, তোকে আম খেতে দিয়েছি, আম খাবি। আম কোন গাছের সেটা জানার তো প্রয়োজন নেই। এবার তখনই কিছু লোক দলবল নিয়ে তাদের আড্ডায় এসে হাজির হয়, কারণ এদের থেকে চিটিং করে রাঘব সেই পয়সা এনেছিল। তারা এসেছিল রাঘবকে মারতে, কিন্তু দেবা সকলকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার পরের দিন রাঘব তার বাবাকে টিফিন দিতে অফিসে এলে অফিসের বাইরে একটি নতুন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। যে গাড়িটা ছিল তার বাবার পুরনো বন্ধু সুনীলের। রাঘব সুনীলকে বলে, বাহ আঙ্কেল, গাড়ি তো দারুণ। সুনীল কথায় কথায় রাঘবকে বলে, কি আর বলবো তোকে, আমার ফাইল ফেসে আছে। তোর বাবা সাইন করে দিলে এমন একটা গাড়ি তোর বাবাকেও গিফট করতে পারতাম, কিন্তু তোর বাবা তো সাইন না করার জিদ নিয়েই বসে আছে। তোর বাবা যদি ঘুষ নিতে শুরু করে তাহলে তোদের জীবনে কোনোদিনও অভাব নামক জিনিসটাই থাকবে না। এই কথাগুলো শুনে রাঘবের মাথা যেন আরও গরম হয়ে যায়। তার বাবা কি সততার আচার বানিয়ে দান করতে চাইছে? সে ভাবে লোকে তো সম্মান বিক্রি করেও সুখ কেনে, কিন্তু তার বাবা সব দিক থেকেই বেকার। সেই দিন রাতেই রাঘবের এক প্রতিবেশীর বাড়িতে সাধের অনুষ্ঠান ছিল, যেখানে রাঘব এবং তার পুরো পরিবার নিমন্ত্রিত ছিল। সেখানে রাঘব এবং তার পুরো পরিবার হাজির হতেই রাঘব দীপ্তি নামক একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি এতটাই আকর্ষণীয় ছিল যে প্রথম দেখাতেই রাঘব দীপ্তির প্রেমে পড়ে যায়। কিন্তু অরুণ তার বন্ধুর মনের কথা বুঝতে পেরে বলে, দীপ্তির স্বপ্ন দেখা ছেড়ে দে ভাই, ও তোর মতো ছেলেকে পাত্তাও দেবে না। ওর সেই ছেলেই পছন্দ যে মোটা অঙ্কের টাকা কামাই করে, যার গাড়ি বাড়ির অভাব নেই। আর তোর সাথে তো ইনকামের দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, তাই নিজের অকাতে থাক। রাঘব অরুণকে বলে, তুই বলেছিলিস না তুই একটা হোটেল খুলতে চাইছিস, যার জন্য নগদ 5 লক্ষ টাকা লাগবে। আমি আজই আমার বাবার সাথে কথা বলছি। যদি বাবা টাকাটা দিয়ে দেয় তখন আমরা দুইজন শেয়ারে হোটেল ব্যবসা শুরু করে দেব, আর তারপর তো আমাদের লাইফ সেট হয়ে যাবে। এটা শুনে অরুণও খুব খুশি হয়ে যায়। রাঘব বাড়িতে এসে তার মাকে তার নতুন ব্যবসা শুরু করার কথা জানায়, আর তার এই ব্যবসা শুরু করতে 5 লক্ষ টাকা লাগবে এটাও সে মাকে জানিয়ে দেয়। রাঘবের এত সাহস থাকে না যে তার বাবার কাছে গিয়ে সরাসরি সে টাকা চাইবে,
যে কারণে সে তার মাকে দিয়ে বাবার কাছে কথা বলতে পাঠায়। গায়ত্রী স্বামীকে বুঝিয়ে বলে, দেখো আমাদের ছেলে এই প্রথমবার কিছু একটা করতে চাইছে, তাই আমাদের উচিত তাকে টাকা দিয়ে সাহায্য করা। রমন এটা ভেবে খুশি হয়ে যায় যে আর যাই হোক তাদের ছেলের এবার মতি ফিরে এসেছে। বাবা টাকা দিতে রাজি হয়ে যায়। রাঘব 5 লক্ষ টাকা নিয়ে একটি ক্যাফেতে গিয়ে বন্ধু অরুণের জন্য অপেক্ষা করতে থাকে। অরুণকে ফোন করে রাঘব জানায়, বন্ধু তুই জলদি পেপার নিয়ে চলে আয়, আমি টাকা নিয়ে চলে এসেছি। অরুণ টাইম মতো পেপার নিয়ে রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু এসে দেখে তার বন্ধু রাঘব গভীর চিন্তায় মুখ শুকনো করে বসে আছে। অরুণ তার কারণ জানতে চাইলে তার গুণধর বন্ধু জানায়, এই ক্যাফেতে ম্যাচ ফিক্সিং চলাকালীন সে 5 লক্ষ টাকা জুয়ো খেলায় লাগিয়ে দিয়ে পুরো টাকাটাই হেরে গেছে। রাঘব অরুণকে বলে, ভাই তুই বরং তোর টাকাটা আমাকে দিয়ে দে, আমি আরও একবার ম্যাচ খেলে তোর 5 লক্ষ টাকা ডবল করে নিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ রাঘব নিজে তো ডুবেছে, এবার তার ইচ্ছা তার বন্ধুকে ডোবানোর। অরুণ বলে, তুই পাগল নাকি যে আমি তোকে টাকা দেব? তোর সাথে ব্যবসা করলে তো আমি দেখছি বাটি হাতে বসবো। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। এদিকে রাঘব বাড়ি ফিরে এলে তার বাবা রাঘবকে জিজ্ঞাসা করে, কিরে টাকা অরুণকে দিয়ে এসেছিস তো? রাঘব বেমালুম বলে দেয়, হ্যাঁ বাবা টাকা তো দিয়ে এসেছি, আগামী 2 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। কিন্তু রাঘব বাড়ির ভিতরে এলেই তার চক্ষু চড়ক গাছ। ভিতরে অরুণ তার বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে রাঘব যে 5 লক্ষ টাকা জুয়ো খেলে উড়িয়ে দিয়েছে এই কথা অরুণ রাঘবের বাবাকে জানিয়ে দিয়েছে। অরুণের বাবা রমনকে অপমান করে বলে, নিজের ছেলেকে তো মানুষ করতে পারো নাই, তাহলে অন্তত আমার ছেলের থেকে ওকে দূরে থাকতে বলবে। এইভাবে হাজার কটু কথা শুনিয়ে অরুণের বাবা ছেলেকে নিয়ে চলে যায়। এই সমস্ত বিষয়ে যেন এবার রমনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রমন বুঝতে পারে তার ছেলে না তো হোমে লাগবে আর না লাগবে জোকে, তার উপরে আস্থা রাখা মানে হলো ভস্যে ঘি ঢালা। তাই রমন তার ছেলেকে ঘর থেকে বের করে দেয়। রাঘবের মা পুত্র স্নেহে রমনকে এমনটা করতে বারণ করে, কিন্তু রমন বলে, যদি রাঘব এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এবার কিছুদিন পরে রাঘবের বাবার বন্ধু সুনীলের সাথে রাঘবের দেখা হয়। তিনি রাঘবকে তার গাড়িতে উঠিয়ে নেন আর সব কথা শুনিয়ে রাঘবকে বুঝিয়ে বলে, ওরে তোর বাবা খুবই ভালো মানুষ, ও তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর ভালোর জন্য। একবার বাড়িতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে দেখ, বাবা ঠিক সবকিছু ক্ষমা করে দেবে। পয়সা কখনোই এক রাতে ইনকাম করা যায় না, সবাইকে প্রথমে অনেক পরিশ্রম করতে হয়। এমনি এমনি কেউ কোটিপতি হয়ে যায় না। বাবার বাধ্য হয়ে চলার চেষ্টা করো, না হলে জীবন বরবাদ হয়ে যাবে। সুনীল রাঘবকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এবং রমনকে বলে ছেলেকে ক্ষমা করে দিতে। আর যাই হোক রমন তার ছেলেকে ভীষণ ভালোবাসত, যে কারণে সে রাঘবকে মাফ করে দেয়। বাড়ি থেকে কিছুদিন বেরিয়ে যাওয়ার জন্য কিছু সময়ের জন্য রাঘবের মধ্যে কিছুটা পরিবর্তন আসে। রমন তার এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় ছেলেকে 10,000 টাকা স্যালারির বিনিময়ে একটি পেট্রোল পাম্পে কাজে লাগিয়ে দেয়। রাঘবও কিছুদিন মন দিয়ে কাজ করে, কিন্তু স্বভাবের দোষ তো যাওয়ার কথা নয়। আর এখানেও রাঘব তার খেলা শুরু করে দেয়। রাঘব সেখানকার এক কর্মীকে নিয়ে পেট্রোলের মিটারে কিছু গন্ডগোল করে দেয়। এতে স্ক্রিনে 1 লিটার দেখালেও কাস্টমার 1 লিটারের কম পেট্রোল পাবে। এতে বাকি তেল বিক্রি করে তারা লাভবান হতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। রাঘবের বুদ্ধিতে সাই দিয়ে তারা কাস্টমারকে কম পেট্রোল দিয়ে বাকি পেট্রোল চুরি করতে শুরু করে দেয়। রাঘব এই ব্যবসায় খুবই খুশিও হয়ে যায়, কারণ এতে তারা মোটা অঙ্কের টাকাও পেয়ে যাচ্ছিল। এবার কিছুদিন পরে মন্দিরে রাঘব দীপ্তিকে দেখতে পায়। তো হিম্মত করে সে এবার দীপ্তিকে তার মনের কথা জানিয়ে দেয়। রাঘব বলে, দেখো আমি তোমাকে ভীষণ পছন্দ করি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। রাঘবের দশা দেখে দীপ্তি বলে, নিজের চেহারা আয়নায় কোনোদিন দেখেছো? তুমি আমার স্ট্যান্ডার্ডের নও, তাই তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসছে না। দীপ্তির কাছ থেকে রিজেকশন পেয়ে রাঘব খুব দুঃখ পায়। উদাস মন নিয়ে সে কাজের জায়গায় ফিরে এলে দেখে পেট্রোল পাম্পটিকে ঘিরে রয়েছে অনেক পুলিশ অফিসার। কারণ এই পেট্রোল পাম্প কাস্টমারের পেট্রোল চুরি করতে শুরু করেছিল, সেই বিষয়টার অভিযোগ কাস্টমার পুলিশের কাছে জানিয়ে দিয়েছিল। তো সেই পেট্রোল পাম্পে কাজ করা সকল লোকেদের পুলিশ ধরে ফেলে আর পেট্রোল পাম্প সিল করে দেওয়ার হুমকি দেয়। তারপরে এই সমস্ত প্ল্যানটা যেহেতু রাঘবের ছিল, তাই এই আরোপের জন্য রাঘবের 7 বছরের জেল হওয়ারও সম্ভাবনা থাকে। রাঘব অফিসারের হাতে পায়ে ধরে ক্ষমা চায় এবং বলে, হ্যাঁ মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন।
তো রাঘবকে বেকায়দায় পেয়ে অফিসার রাঘবকে সাইডে এনে বলে 10 লক্ষ টাকা দাও এবং মামলা রফাদফা করো। এবার 10 লক্ষ টাকার অ্যামাউন্টটা কম ছিল না। রাঘব খুব চিন্তায় পড়ে যায় যে সে কোথা থেকে এত টাকা জোগাড় করবে, আর 10 লক্ষ টাকা জোগাড় করা ছাড়াও তার কাছে অন্য কোনো উপায় ছিল না, যে কারণে সে গত সপ্তাহের পেট্রোল পাম্পের পুরো ইনকামের টাকা অফিসারের হাতে তুলে দেয়। এবার এই ঝামেলা কিছু সময়ের জন্য মিটে গেলেও বাকি কর্মীরা রাঘবকে বলে, তুই এখানকার সমস্ত টাকা পুলিশকে দিয়ে দিলি, তাহলে সপ্তাহ শেষে এই পাম্পের মালিক এসে টাকা চাইলে কোথায় পাবি টাকা? এই কথা শুনে 10 লক্ষ টাকার ব্যবস্থা করতে রাঘব অরুণ এবং দেবার সাথে দেখা করে আর তাদের থেকে পয়সা ধার চায়, কিন্তু বন্ধুরাও নিরুপায়। দেবা নিজের একটা ট্রাক কিনতে চায়, যেটার টাকা সে নিজেই জোগাড় করতে পারে নাই, সেক্ষেত্রে বন্ধুকে টাকা সে কি করে ধার দেবে? অন্যদিকে অরুণ তো 5 লক্ষ টাকার অভাবে এখনো তার হোটেল খুলতেই পারেনি। তো উপায় না পেয়ে রাঘব যোগাযোগ করে এলাকার সবথেকে বড় ডনের সাথে। রাঘব সেই ব্যক্তিকে বলে, আপনি আমাকে 10 লক্ষ টাকা ধার দিন, আমি কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেব। কিন্তু সেই ব্যক্তি তো এমনি এমনি তাকে এতগুলো টাকা দেবে না। রাঘব বলে, আমার বাবার নাম রমন শেট্টি, উনি রেজিস্ট্রার অফিসে কাজ করেন, আমি টাকা রিটার্ন করতে না পারলে ওনার থেকে নিয়ে নেবেন। এই কথা শুনে সেই ব্যক্তি রাঘবকে বলে, আচ্ছা তুই তাহলে রমনের ছেলে, তুই আমার হয়ে একটা কাজ করে দে, কাজটা করতে পারলে আমি 10 লক্ষ টাকার একটা টাকাও তোর কাছ থেকে ফেরত নেব না। আসলে সেই ব্যক্তি তার ইল্লিগাল কিছু পেপারে রাঘবের বাবার সিগনেচার আনতে বলে। রাঘব বলে, এটা এমন কি কাজ, আমি এক চুটকিতেই বাবার সিগনেচার করিয়ে নেব। এই বলে সেই ব্যক্তির থেকে সে 10 লক্ষ টাকা নিয়ে নেয়। এবার পরের দিন রমন অফিসে এলে তার বন্ধু সুনীল বলে, আমি কবে থেকে তোর কাছ থেকে অনুরোধ করছিলাম আমার ফাইলটা সাইন করে দেওয়ার জন্য, আমার তো করলি না, কিন্তু অন্যদের বেশ করিয়ে দিলি। এবার রমন বুঝতে পারে না সুনীল কার ফাইল সাইন করার কথা বলছে। রমন অফিসে এলে সে জানতে পারে তার সুপুত্র তারই সাইন নকল করে ফ্রড পেপারগুলো পাশ করিয়ে দিয়েছে। 1 মিনিটে রমনের উপার্জিত এত বছরের সমস্ত সম্মান ধুলোয় মিশে যায়। তার সততা টাকার বিনিময়ে বিক্রি করেছে তারই সন্তান। তো ঘরে এসে সে রাঘবকে সকলের সামনে পেটাতে শুরু করে। এমনকি এইবার তার ছেলের কৃতকর্মের কথা যখন তার মা জানতে পারে, তো তিনিও তাকে পেটাতে শুরু করেন। রমন পুলিশকে ইনফর্ম করে তাদের হাতে ছেলেকে তুলে দেয়। এটা দেখে রাঘব তো বিশ্বাসই করতে পারে না যে তার নিজেরই বাবা তাকে জেলে পাঠাচ্ছে। সে এই বিষয়ে একটুও অনুতপ্ত ছিল না যে সে কত বড় ভুল কাজ করেছে। যাই হোক, 2 দিন জেলে কাটানোর পরে তার মা গায়ত্রী এসে ছেলের বেল করিয়ে তাকে নিয়ে যায়। কিন্তু জেল থেকে সোজা বাড়ি না গিয়ে রাঘব গিয়ে পৌঁছায় তার বন্ধু দেবার কাছে এবং তাকে সরাসরি জানায়, আমি আমার বাবাকে প্রাণে মেরে ফেলতে চাই। এসব কথা শুনে দেবা খুবই রেগে যায়। সে বলে, জেল থেকে কি নেশা করে এসেছিস যে বাবাকে মারতে চাইছিস? যা ঘরে গিয়ে শুয়ে পড়, সকাল হলে মাথা ঠিক হয়ে যাবে। দেবা অরুণকে ফোন করে সেখানে ডাকে, আর অরুণ তার বন্ধু রাঘবকে বাড়িতে ছেড়ে দিয়ে আসে। কিন্তু সেই রাতে রমনের চোখে ঘুম আসে না। সন্তানকে ঘিরে না জানে তার কতই না স্বপ্ন ছিল। সে ভাবে পারিবারিক শিক্ষা তো সে তার ছেলেকে দিয়েছিল, কিন্তু সে কি গ্রহণ করতে পারেনি, নাকি তার শিক্ষা সবটাই ভুল ছিল? বেচারা রমন তার ছেলের নষ্টের পিছনে নিজেকেই দায়ী করে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি দেবার শেঠ তাকে খুব অপমান করে এবং বলে, এতক্ষণ ধরে ট্রাকে মাল ভরে দাঁড়িয়ে আছিস, তোর বাপের জমিদারি চলছে, কখন যাবি মাল ডেলিভারি করতে? এই অপমানগুলো শুনে দেবার মনে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে ভাবে, দেখে নিস একদিন নিজের ট্রাক কিনবো আর নিজের মন মর্জিতে কাজ করব। দেবার মাথায় যখন আগুন জ্বলছে তখন সেখানে রাঘব চলে আসে। রাঘব আবারও সেই একই কথা বলে। সে বলে, আমি কালও বলেছিলাম এবং আজও সজ্ঞানে বলছি, আমি আমার বাবাকে মারতে চাই। একবার আমার বাবা মারা গেলে বাবার সরকারি চাকরিও আমার এবং আমার বাবার নামে থাকা জীবন বীমার সমস্ত টাকাও আমার। রাঘব বেমালুম দেবাকে বলে, তুই আমাকে আমার বাপকে মারতে সাহায্য কর, বিনিময়ে আমি তোকে নতুন একটা ট্রাক কিনে দেবো। দেবা কিন্তু করলে রাঘব তাকে বলে, সারা জীবন কি এরকম ভাবেই লোকের গোলামি করবি? নিজের জন্য নতুন ট্রাক কি চায় না? রাঘবকে দেখে একটাই কথা মনে হচ্ছিল, কি করে একজন সন্তান নিজের বাবাকে মারতে চায়, তাও আবার এমন বাবা যে তাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিল। রাঘব এবং দেবা বাড়ি ফিরে আসে। রাঘব বলে, আমার বাবা 10টায় অফিস যায়,
ঠিক তখন বাবাকে উড়িয়ে দিস। ঠিক তখনই বাড়িতে কান্নাকাটির আওয়াজ আসে যে হঠাৎ করে রমনের হার্ট অ্যাটাক এসছে। এটা দেখে রাঘব চিন্তায় পড়ে যায়। সে দ্রুত তার বাবাকে দেখতে যায়, কিন্তু দেবা তাকে থামিয়ে বলে, আমরা ওনাকে প্রাণে মেরে ফেলি, তার থেকে তো ভালো যে উনি নিজেই মারা যাচ্ছেন। রাঘব বলে, হ্যাঁ আমি আমার বাবাকে মারতে চাই ঠিক কথা, কিন্তু চোখের সামনে এইভাবে বাবাকে মরে যেতেও দেখতে পারবো না। এই জন্যই আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। যাই হোক, রাঘব তার বাবাকে হাসপাতালে অ্যাডমিট করে। তাকে দেখে এটাই মনে হচ্ছিল যে হয়তো বাবার ভালোবাসার কদর এবার সে বুঝতে শিখেছে। রাঘবের এমন পরিবর্তিত ব্যবহারে বাবাও খুব খুশি হয়ে যায়। রমন ভাবে ভাগ্যিস তার হার্ট অ্যাটাক এসেছিল, তা না হলে সে তার ছেলের এমন ভালো রূপ দেখতেই পেত না। এবার যেন তাদের পরিবার পূর্ণ হয়ে গিয়েছিল। রাঘব তার বাবার সুস্থতার জন্য সমস্ত ধরনের চেষ্টা চালিয়ে যায়। ছেলেকে ঘিরে রমন এবং তার স্ত্রী যে স্বপ্ন দেখেছিল সেটা যেন এবার পূরণ হতে চলেছিল। কিছুদিন পরে রাঘব দেবার সাথে দেখা করতে যায়। দেবা বলে, যাই হোক ভালো কথা যে তোর মাথা থেকে তোর বাবাকে খুন করার চিন্তা দূর হয়ে গেছে। আমি ট্রাক কেনার অন্য কোনো রাস্তা ঠিক বের করে নেব। এই জায়গায় রাঘবের হাবভাব কেমন যেন বদলে যায়। কুটিল হাসি নিয়ে সে বলে, তোকে কে বলল ভাই যে আমি আমার বাবাকে রাস্তা থেকে সরাতে চাই না? আসলে আমি পরে জানতে পেরেছিলাম আমার বাবার নামে 2টো জীবন বীমা করা আছে। যদি হার্ট অ্যাটাকে মারা যেত তাহলে শুধুমাত্র 80 লক্ষ টাকা পেতাম, কিন্তু যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে পুরো 2 কোটি টাকা পাবো। তাই আমি কি পাগল যে সেদিন বাবাকে হার্ট অ্যাটাকে মরতে দিয়ে ওই 1,20,00,000 টাকার লোকসান করতাম? আর ঠিক এই কারণেই আমি বাবাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছি, যাতে বাবা সুস্থ হয়ে যায়। আর তারপরে ঠান্ডা মাথায় বাবাকে রোডে উড়িয়ে দেব। রাঘবের মুখে এইসব কথা শুনে দেবা হতবাক, তার আত্মা যেন কেঁপে ওঠে। সে বুঝতে পারে রমন আসলে কোনো মানুষ নয়, বরং একজন শয়তানকে জন্ম দিয়েছে। দেবা এই কাজ করতে চাইছিল না, কিন্তু লোভে বশীভূত হয়ে সে শেষ অবধি এই কাজে রাজি হয়ে যায়। সেই সন্ধ্যায় রাঘব দেবাকে ফোন করে বলে, আজ রাতে আমার বাবা একটি বিয়ে বাড়ি যাবে, 10টা নাগাদ বাড়ি ফিরবে। সেই সময় বাবার উপর দিয়ে ট্রাক চালিয়ে দিস। রাঘব পরিষ্কার করে বলে দেয়, বাবার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বডির উপরে গাড়ি চালিয়ে যাবি। এবার রাত হলে রাঘব ইচ্ছা করে তার হাত হালকা করে কেটে ফেলে, যে কারণে ছেলেকে নিয়ে মা বাবা দুইজনেই শস্য ব্যস্ত হয়ে পড়ে। মা বাবা দুইজনেই ঠিক করে যে তারা বিয়ে বাড়ি যাবে না, বরং ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কিন্তু রাঘব বলে, আরে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই, সামান্য আঘাত লেগেছে। তাই বাবা তুমি বরং অনুষ্ঠানে যাও, আর মা আমার কাছে থেকে যাক। আমাদের বাড়ি থেকে কেউ যদি না যায় তাহলে ওরা রাগ করবে, তাই বরং তুমি চলে যাও। এটা শুনে রমন বলে, হ্যাঁ কথাটা তুই ঠিকই বলেছিস। রমন বলে, বেশ তুই আরাম কর, আমি 10টার মধ্যে ফিরে আসব। কিন্তু বাবা আর কোথায় জানতো যে ছেলের চিন্তা নিয়ে সে বিয়ে বাড়িতে যাচ্ছে সেই ছেলেই তার মৃত্যুর ফাঁদ রচনা করে ফেলেছে। এবার যখনই রমন বাড়ি থেকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, রাঘব দেবাকে জানিয়ে দেয়, বাবা বেরিয়ে গেছে, তুই টাইম মতো কাজ সেরে ফেলিস। বাবা তো বাড়িতে ছিল না, তাই রমন নিজের বাড়ি থেকে চুরি করার সিদ্ধান্ত নেয়। সে ভাবে পয়সা পেলে খুব আয়েশ করে জুয়ো খেলে নেবে। এবার বাবার রুমে যেতে সে দেখে আলমারি খোলা অবস্থায় আছে, যেখানে কিছু পয়সা এবং একটি ডায়েরি নজরে আসে রাঘবের। সেই ডায়েরি লিখেছিল রমন, যেখানে সে তার ছেলের জন্মদিন থেকে শুরু করে আজকের দিন অবধি তার ছেলেকে নিয়ে সবটাই লিখে রেখেছিল। রমন লেখে, আজ আমার জীবনে আমার সন্তান এসেছে, পড়াশোনা করিয়ে আমি তাকে অনেক বড় ডাক্তার বানাবো, সাফল্যের শিখরে উঠে আমার ছেলে আমার নাম উজ্জ্বল করবে। রাঘবের শয়তানের বিষয়গুলিও বাবা সেই ডায়েরির মধ্যেই লিখে রেখেছিল। আর সেই দিন রাঘবকে পুলিশ কাস্টাডি থেকে বেল করিয়েছিল রাঘবের বাবা নিজে। কিন্তু সেই ডায়েরি পড়ার পরেও বাবার প্রতি রাঘবের কোনো দয়া আসে না। এদিকে দেবা হাই রোডে রাঘবের বাবার জন্য অপেক্ষা করছিল। তখন তার ট্রাকের মালিক বারবার ফোন করতে থাকে। দেবা রেগে গিয়ে সেই ফোন অফ করে দেয়। এবার ঘড়িতে 10টা বাজতেই চলেছিল। রমন তার গাড়ি নিয়ে বাড়ির পথে আসছিল, আর দেবাও তার ট্রাক নিয়ে প্রস্তুত ছিল। এদিকে দেবা ছাদে উঠে সিগারেট খেতে গেলে সিগারেটের প্যাকেট খুলতেই একটা চিরকুট পায়, যেটা লিখেছিল রমন নিজে। যে চিরকুট পড়ে রাঘব পুরোপুরি হতবাক। রাঘবকে উদ্দেশ্য করে তার বাবা লেখে, আমি জানি তুই আমাকে মারার জন্য দেবাকে ঠিক করে রেখেছিস, চিন্তা করিস না, আমি তোর প্ল্যান ফেল হতে দেব না। জীবিত অবস্থায় তোর সাফল্য আমি দেখে যেতে পারিনি, অন্তত মরার পরেও যদি দেখি তুই সফল হতে পেরেছিস তাতে আমার আত্মা শান্তি পাবে।
আর এইবারে এইসব পড়ে রাঘবের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে এটাই ভাবে যে বাবা জানতো আমি তাকে মারতে চলেছি, তারপরেও শুধুমাত্র আমি যাতে একটা ভালো জীবন শুরু করতে পারি সেই কারণে সে হাসতে হাসতে নিজের মৃত্যুকে বরণ করতে চলে গেছে। যে বাবা নিজের প্রাণের থেকেও অনেক বেশি ভালোবেসেছে তাকে, আমি তাকেই মারতে চলেছি। সে আর একটি মুহূর্ত দেরি না করে দেবাকে ফোন করে, কিন্তু দেবা তো আগেই তার ফোন বন্ধ করে দিয়েছিল। রাঘব দ্রুত বাবাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখনই সে একটা খবর পায় যে হাই রোডে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় মারা গেছে। রাঘব সেই জায়গায় গেলেই সে দেখে সেই ব্যক্তি অন্য কেউ নয়, সে হলো তার বাবা রমন, যাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল। স্বামীর এমন অবস্থা দেখে রাঘবের মা চিৎকার করে কাঁদতে শুরু করে। মা রাঘবের কাঁধে মাথা রেখে স্বামী হারানোর শোকে কান্না করতে থাকে। অসহায় মা এটাও জানে না যে সে আসলে তার ছেলের কাঁধে মাথা রাখেনি, বরং মাথা রেখেছে তার স্বামীর খুনির কাঁধে। বাবার অ্যাক্সিডেন্টের পরে রাঘব বুঝতে পারে যে সে কত বড় ঘৃণ্য কাজ করেছে। সে এমন একটা পাপ করেছে যে পাপ সে চাইলেও আর শোধরাতে পারবে না। সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে আসে এবং তার বাবাকে কথা দেয় আজকের পর থেকে আর কোনোদিনও সে কোনো খারাপ কাজ করবে না, একজন ভালো মানুষ হবে। সে বলে, তোমার আমাকে ঘিরে যা কিছু স্বপ্ন ছিল সব কিছুই আমি পূরণ করব। কিন্তু নার্স এসে জানায় যে উনি 10 মিনিট আগেই মারা গেছেন। আর এই জায়গায় রাঘব তার জীবনের সবথেকে বড় ধাক্কা পায়। সে এটা ভেবে কান্নায় ভেঙে পড়ে যে আমি এমনই এক কুলাঙ্গার ছেলে যে নিজের হাতে নিজের জন্মদাতা বাবাকে মেরে ফেলেছি। কিছুদিন পরে রাঘব দেবার সাথে দেখা করতে আসে। রাঘব বলে, ভাই আমার ওই টাকার একটাও লাগবে না, তুই বরং পুরো টাকাটাই নিয়ে নিস। কিন্তু দেবা বলে, আমি তোর বাবাকে সেই দিন খুন করিনি। কাহিনীতে আসে আরো বড় একটা ঝটকা। সেই রাতে রমন সোজা দেবার কাছে এসেছিল এবং তাকে বলেছিল, তোমাকেই তো আমার ছেলে আমাকে খুন করার জন্য নিযুক্ত করেছে, তাই না? এই কথাগুলো শুনে দেবার আত্মা কেঁপে ওঠে। সে সোজা এসে রমনের পা দুটি জড়িয়ে ধরে এবং বলে, আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন। রাঘবের কথায় এসে আমি এই পাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু এখন আমি আর এই কাজ করতে পারবো না। আপনি আমার কাছে না আসলে আমি অনেক বড় পাপ কাজ করে ফেলতাম। কিন্তু রমন দেবাকে হাত জড়ো করে বলে, তোমাকে আমাকে হত্যা করতেই হবে, কারণ আমি না মরলে আমার ছেলে জীবনে উন্নতি করতে পারবে না। ও খুশি হলেই আমার মৃত্যুও সার্থক। কিন্তু তারপরেও দেবা সে কাজ করতে অস্বীকার করে। তখন উপায় না পেয়ে রমন সেই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে যেখানে অন্য একটি ট্রাক এসে তাকে ধাক্কা মেরে দেয়। এই কথাগুলো শোনার পরে রাঘবের চোখের জল থামার নাম নেয় না। তার কৃতকর্মের জন্যই তার পরিবার শেষ হয়ে গেছে। এই পাথর সমান দুঃখ সে কিভাবে বুকে চাপা রেখে বাঁচবে? সে দেবাকে বলে যে এই বোঝা নিয়ে আমি বাঁচতে পারবো না, আমি মাকে গিয়ে সব সত্য কথা জানিয়ে দেব। কিন্তু দেবা তার বন্ধুকে আটকে নেয়। সে বলে, তুই কি পাগল হলি? সবেমাত্র তোর মা স্বামী হারানোর শোক পেয়েছে, এখন যদি জানতে পারে স্বামীর মৃত্যুর পিছনে তার ছেলে দায়ী, তাহলে কি উনি ওনার জীবন রাখবেন? বাবাকে তো হারিয়েছিস, এবার কি মাকেও হারাতে চাস? তাই এই সমস্ত কথা আজকের মধ্যেই তোর আর আমার মধ্যে শেষ হলো, আর এখান থেকেই তোর নতুন জীবন শুরু হোক। বাবা চেয়েছিল তুই যাতে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারিস, তাই বাবার আত্মার শান্তির জন্য জীবনে এগিয়ে যা। আর এখান থেকেই রাঘবের জীবনে আসে এক নতুন মোড়। একজন দায়িত্ববান ছেলের মতো সে মায়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় এবং সৎ পথে রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভির কাহিনীও শেষ হয়ে যায়। আমি আশা করছি এই মুভির কাহিনী তোমাদের চোখেও জল এনেছে। কাহিনী মূলত বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনার সার সংক্ষেপ মাত্র। বাবা তার জীবনের সবটুকু দিয়ে আমাদের ভালোবাসেন। তিনি শখ আহ্লাদ সব হারান, বয়স হারান শুধুমাত্র আমাদের জীবনের উন্নতির জন্য। আর এই গল্পে তো বাবা শেষ অবধি তার জীবনটাই হারিয়ে ফেললেন, যেটা কাম্য ছিল না। তো আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি সুন্দর মুভির গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।